আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, সুভাষচন্দ্র বসুর মতে বন্দিদশা সাধারণত একটা দার্শনিক ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। একের দুই, কি কাম করো উদ্দিষ্ট ব্যক্তি পেশায় ছিলেন, মানে যার উদ্দেশ্যে আর কি কথাটা বলা হয়েছে, নায়ের মাঝি। একের তিন, পুরনো দলের অঞ্জনের জার্সির নম্বর ছিল 10। একের চার, মাসি পিসিদের বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য। একের পাঁচ, গাছগুলো নদীর জলে স্নান করে। একের ছয়, বাঁ দিকের বুক পকেট সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল গেল। একের সাত, প্রদত্ত কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ, বিনা পানি। একের আট, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বিগু সমাসে। একের নয়, আমি তখন পড়তে থাকবো, রেখাঙ্কিত ক্রিয়ার কালটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। একের 10, শতাব্দী কোন সমাসের উদাহরণ? দ্বিগু। একের 11, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে বাড়িরে ভালোবেসে, ক্রিয়ার কাল হলো পুরাঘটিত বর্তমান। দুইয়ের দাগে এগুলো হচ্ছে তোমার 1 নাম্বার করে বলেছে, সুতা মজুরের ঠোঁটের কোণে একটি হাসি ফুটলো, তার এই হাসির কারণ কি? হাসির কারণ হলো যে সে ভেবেছিল ঘরে ফিরলে সোহাগে আর কান্নায় তার বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে, বলবে মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছো। দুইয়ের দুই, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? বন্দিদশায় সাধারণত একটা দার্শনিক ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। ভারতীয় দর্শনের উপলব্ধিকে সুভাষচন্দ্র বসু এখানে উল্লেখ করেছেন। দুইয়ের তিন দিয়েছে, ঘোষদা একটা বড় খবর আছে, কি সেই খবর? সেই বড় খবরটি হলো, প্রতিভাবান খেলোয়াড় রঞ্জন সরকার তার পুরনো ক্লাব ছেড়ে স্বপনদা ঘোষদাদের ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুইয়ের চার, মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশের আবার বজ্রানল, পঙ্ক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? স্বর্গকে বৃত্তাসুরের শোষণের হাত থেকে মুক্ত করার কারণে দধীচি মুনির অস্থি দিয়ে বজ্র তৈরি করা হয়েছিল, আর ভারতকে ইংরেজের শোষণের হাত থেকে মুক্ত করবার জন্য দেশবাসীর অস্থি দিয়ে বজ্রানল প্রজ্বলিত করা হবে বলে কবি মনে করেছেন, তাই উদ্ধৃত অংশে আবার শব্দটি ব্যবহার করা হয়েছে। দুইয়ের পাঁচ, লোকটা জানলই না কবিতা ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো এটা যেহেতু 1 নাম্বার, তো এতটা লেখার দরকার নেই, শুধু লিখবে যে এই শব্দদ্বয়ের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে গচ্ছিত ধনসম্পদ সামলাতে সামলাতে লোকটি সমগ্র জীবন কেটে যায় এবং মৃত্যু উপস্থিত হয়। তাহলে শুধু লিখবে যে ইহকাল পরকাল বলতে কবি বোঝাতে চেয়েছেন যে গচ্ছিত ধনসম্পদ সামলাতে সামলাতে লোকটা সমগ্র জীবন কেটে যায় এবং মৃত্যু উপস্থিত হয়। দুইয়ের ছয় দিয়েছে, অপুর টিনের বাক্সে কি কি বই ছিল? অপুর টিনের বাক্সতে কি কি বই ছিল? অপুর টিনের বাক্সতে একটি নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী বীরাঙ্গনা কাব্য, জীর্ণ কাশিদাসের মহাভারত ইত্যাদি বই ছিল। দুইয়ের সাথে দিয়েছে, মাসি পিসি কবিতায় কোন শব্দ থেকে কি করে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে? জ্যৈষ্ঠ শব্দটি পরিবর্তিত হয়েছে জ্যৈষ্ঠ এবং সেটি পরিবর্তিত হয়ে রূপ পেয়েছে যষ্টি। জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ যষ্টি, স্বরসঙ্গতি, ধ্বনি পরিবর্তনে স্বরসঙ্গতি ধারা অনুসারে এটা পরিবর্তিত হয়েছে। দুইয়ের আটে বলেছে, নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। ব্যাসবাক্যহীন যে কোনো সমাসকে নিত্য সমাস বলা যায়। তাহলে বলছে যে সমাসের সমস্যমান পদগুলি নিত্য অর্থাৎ সর্বদাই সমাসবদ্ধ থাকে তাকে নিত্য সমাস বলে, তাই এর কোনো ব্যাসবাক্য হয় না, অর্থাৎ ব্যাসবাক্যহীন যে কোনো সমাসকে নিত্য সমাস বলা যায়। যেমন কাঁচা কলা, কাঁচকলা, অন্য দেশ দেশান্তর, অন্য মত মতান্তর। দুইয়ে নয় দিয়েছে, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, সিংহ শিশু। এই যে শিশু সিংহের মতো, সিংহ শিশু, শিশু সিংহের মতো, সিংহ শিশু, এটা হচ্ছে উপমিত কর্মধারায়, শিশু সিংহের মতো, সিংহ শিশু। দুইয়ের 10 দিয়েছে, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, উন্নতি সাধন।
আচ্ছা, উন্নতি সাধন, ব্যাস বাক্য লিখবে উন্নতির জন্য সাধন, নিমিত্ত তৎপুরুষ। দুইয়ের 11তে দিয়েছে পুরাঘটিত ভবিষ্যৎকাল বলতে কি বোঝো, উদাহরণ দাও। ভবিষ্যৎকালে কোনো ক্রিয়া নিষ্পন্ন হয়ে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো ক্রিয়া সম্ভবত সংঘটিত হতে পারবে, এই অর্থে ক্রিয়ার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ বলে। উদাহরণ হচ্ছে, কেউ জানবে না, কোনো দিন সে হয়তো জিতে বসে থাকবে, বা তুমি যখন আসিবে তখনও তিনি না খাইয়া থাকিবেন। 2-এর 12তে দিয়েছে নৃত্যবৃত্ত অতীতকাল বলতে কি বোঝো, উদাহরণ দাও। অতীতে প্রায়ই ঘটত, এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নৃত্যবৃত্ত অতীতকাল বলা হয়ে থাকে। যেমন হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতে। 2-এর 13তে দিয়েছে দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই, কোন খেলার কথা বলা হয়েছে। অপুদের পাড়ায় এক বুড়ো বাঙালি মুসলমান একটি রংচঙে কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে আসে। বাক্সের গায়ে চোঙের মধ্যে চোখ দিয়ে অনেক জিনিস দেখা যেত, যা দেখে মনে হতো যেন সত্যিকারের মানুষ, সাহেব মেম, ঘরবাড়ি যুদ্ধ। এই খেলা দুর্গা আর কোনোদিন দেখতে পায়নি। 3-এর 1-এ বলেছে, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। শুভা গল্পে বর্ণিত চণ্ডীপুর গ্রামের এক অকর্মণ্য যুবক। প্রতাপের শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তাই প্রতাপ শুভার মর্যাদা বুঝত। সে শুভাকে শু বলে ডাকত। প্রতাপের একটা করে পান বরাদ্দ ছিল, শুভা নিজে তা সেজে এনে দিত। 3-এর 2-এ দিয়েছে স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠল, উক্তিটির তাৎপর্য লেখো। কথাসাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে দাঙ্গা পরিস্থিতির দারুণ রাতে দুটি সম্পূর্ণ অপরিচিত মানুষ এক অপেক্ষাকৃত নির্জন স্থানে মুখোমুখি হয়েছিল। কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। কাছাকাছি কোথাও শোরগোল উঠতেই নামের মাঝি স্থান ত্যাগ করতে চেয়েছিল। সুতা মজুর তা করতে দিতে চায় না, কারণ সে জানত খুনির দলের সামনে পড়ে গেলে মরণ নিশ্চিত। এই নিয়ে দুজনের মধ্যে প্রবল সন্দেহে চাপানোত্তর শুরু হয়। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। পরিস্থিতিও সত্যিকার তেমন ছিল না, কিন্তু মাঝি যাবেই, আর সুতা মজুর তাকে যেতে দেবে না। এ এক সাধারণ মানবিক অনুভূতির ব্যাপার। কিন্তু মাঝির চলে যাওয়ার জেদ দেখে সুতা মজুরের যখন মনে হয় মাঝি দলবল ডেকে আনতে যাচ্ছে খুনের উদ্দেশ্যে, তখনই স্থানকাল ভুলে মাঝি তা প্রতিবাদ করে ওঠে, এইটা কেমন কথা কও তুমি। বলা বাহুল্য, পরিস্থিতির চাপও এর জন্য দায়ী। 4-এর 1-এ দিয়েছে স্বাধীনতা কোনোদিনই আসবে না, কবির এমন ধারণা হয়েছিল কেন। স্বাধীনতা কবিতায় কবি ল্যাংস্টন হিউজ অর্থাৎ কবিতার কথক মনে করেন স্বাধীনতা হলো মানুষের এক এমন স্বাধিকার বোধ যা প্রয়োগ করতে গেলে চাই তীব্র আন্দোলন, ভয়ঙ্কর শক্তির প্রবল প্রহার। ভয় বা সমঝোতা নয়, পিছিয়ে পড়া বা আপোষ নয়। স্বাধীনতার পথে স্বাধীনতা পেতে চাই, চাওয়ার অধিকার, না হলে কোনোদিনই স্বাধীনতা আসবে না। 4-এর 2-এতে বলেছে শিকল পরার ছল বলতে প্রকৃতপক্ষে কবি কি বোঝাতে চেয়েছে। কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতা শিকল পরা ছল বলতে কবি এক সংগ্রাম কৌশলকে বুঝিয়েছেন, যেখানে ব্রিটিশের তৈরি শিকল পরেই ভারতীয়রা পরাধীনতার শিকলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। 5-এ দিয়েছে অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে।
নীলমণি হাজরা যাত্রা দলে রাজকুমারের চরিত্রে অভিনয় করে অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমার অজয়ের চরিত্রে সে অভিনয় করে বলে সে নামেই সে সর্বাধিক পরিচিত। আর বন্ধুত্ব হলে কিভাবে? প্রথম আলাপে অজয়কে অপু পান খাইয়েছিল, সেই থেকেই দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। অপু যাত্রাপালার অনেক কথা অজয়কে জিজ্ঞেস করে জানে। অপুদের বাড়িতে অজয় খেতে এলে অপুর মা, দিদি সকলের কাছেই অজয় প্রিয় পাত্র হয়ে ওঠে। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতেও পরামর্শ দেয়। এইভাবে নানা কথোপকথনের মধ্যে দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। 6-এর 1-এ আছে, 6-এর যে কোনো দুটো উত্তর করতে হবে। 6-এর 1-এ বলেছে জেলখানার চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী আর আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটি যথার্থ পরিস্ফুট করো। এই উত্তরটা লিখবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন রাজনৈতিক বন্দী। ব্রিটিশ সরকার ভারতীয় বিপ্লবীদের ওপর তাদের দমননীতি প্রয়োগ করে বীর বিপ্লবীদের অকারণে কারাবন্দী করে রাখত। নেতাজি ছিলেন একাধারে গভীর চিন্তাবিদ ও মহান বিপ্লবী। আইসিএস হওয়ার জন্য তার প্রশাসনিক বিষয়ে ভাবনা চিন্তাও ছিল প্রাঞ্জল। তাই অকারণে এবং সম্পূর্ণ অজ্ঞাত কারণে তাকে যখন কারাবাস করতে হয়েছে এবং তার মেয়াদ যখন নিতান্ত ছোট থাকেনি, তখনও তার মধ্যে দুঃখ কাতরতা এবং হতাশাগ্রস্ত তার পরিচয় প্রকাশিত হতে দেখা যায়নি। বরং বন্ধু দিলীপ রায়কে লিখিত এই পত্রে তার চরম আত্মবিশ্বাসের আশাবাদী পরিচয় প্রকাশিত হতে দেখা যায়। মন্তব্যের যথার্থতা। কারাবাসকে সুভাষচন্দ্র আধ্যাত্মিক দিক দিয়ে দেখতে চেয়েছেন, তিনি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েননি। কারাবাসের যন্ত্রণার দিককে দেখে তিনি ভেবেছেন ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। কারাবাসের দুঃখকে অতিক্রম করে তিনি একসময় এও ভেবেছেন আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। এই আশাবাদেরই নমুনা বন্দিদশায় তার মধ্যে একটা দার্শনিক ভাব অন্তর্শক্তি হিসাবে কাজ করেছে। দুঃখের অশ্রুকে গুরুত্ব না দিয়ে তিনি তার মধ্যে করুণা আর প্রেমবিন্দু দেখেছেন। বলেছেন দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম আর উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। 6-এর 2 এমনভাবে মানুষ নির্মম হয়ে ওঠে কি করে? আদাব গল্প অবলম্বনে উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। দাঙ্গার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে যারা দাঙ্গা বাঁধায় দাঙ্গার রক্তাক্ত পরিণাম থেকে তারা থাকে দূরে, আর নিরপরাধ সাধারণ মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ভারতের দীর্ঘ স্বাধীনতার যুদ্ধে শেষ পর্বে ব্রিটিশ সরকার এদেশে প্রয়োগ করে তাদের চরম ভেদনীতি। এদেশে দুই প্রধান ধর্মগোষ্ঠী হিন্দু আর মুসলমানকে রাজনৈতিকভাবে লড়িয়ে দিয়ে তারা ভারতের অন্তর্শক্তিকে ভেঙে দিতে চায়। এর পরিণতিতে প্রাক স্বাধীনতা পর্বে 1946-47 খ্রিস্টাব্দে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব হয় তাতে অবিস্মরণীয় সাধারণ মানুষ কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধনকারী মানুষের উস্কানিতে হাতে তুলে নেয় হাতিয়ার, রক্তের নদী বয়ে যায়। সেই নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে নারী, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু কেউই বাদ পড়েনি। মানবিক বোধ লুপ্ত হয়, গড়ে ওঠে পারস্পরিক চরম অবিশ্বাস ও হিংসাশ্রয়ী হত্যালীলার বাতাবরণ। স্থানে স্থানে ছিন্নমূল গৃহহারা মানুষের ঢল নামে। এই হানাহানি আর নিষ্ঠুরতার প্রেক্ষাপটেই ভারত স্বাধীন হয় ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত হয়ে। 6-এর 3-এ বলেছে কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? সে কি ঠিক করে ফেলেছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারল কি? প্রশ্নে প্রদত্ত উদ্ধৃতাংশে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পের প্রধান চরিত্র রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। কি ঠিক করে ফেলেছে? রঞ্জন ঠিক করেছিল যে সে পরবর্তী 2 দিন অপেক্ষা করবে, যদি কেউ ক্লাবের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করে, এই আশায়। তা না হলে সে ক্লাব ত্যাগ করবে, কিন্তু খেলা ছাড়বে না কিছুতেই। অপমানের যোগ্য জবাব তাকে দিতেই হবে। আর সে চলতে পারল কি? সিদ্ধান্তের পরিণাম। হ্যাঁ, 2 দিন অপেক্ষা করে রঞ্জন অপর বড় দলে যোগ দিল এবং নিজেকে নতুন করে প্রমাণ করলো। পুরনো ক্লাবকে গোল দিয়ে পরাজিত করলো। সে নতুন দলকে জিতিয়ে দেখিয়ে দিতে পেরেছিল যে সে এখনও শেষ হয়ে যায়নি, তবে এই জয়ের পরেও একটা চাপা কষ্ট অনুভব করেছিল। পুরনো ক্লাবের সঙ্গে তার ছিল নারীর টান, তাই সেই ক্লাবকে পরাজিত করলেও সে নিজের বিবেকের কাছে পরাজিত হয়েছিল। তাই তার চোখে নেমে এসেছিল বেদনার অশ্রু। 7-এর 1-এ দিয়েছে ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন, আর সেই কাঙ্ক্ষিত বদল
ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন। কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় কবি বলেছেন, সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাবে বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসবে আর জেগে উঠবে উপান্তের শহরতলি। এই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন সুন্দর হবে, তা না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। সাতের দুয়ে বলেছে, শতবর্ষ এগিয়ে যায়, শতবর্ষ যায়। এই প্রমুক্তিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। উদ্ধৃতিটি আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট কবি জয় গোস্বামীর মাসি পিসি নামক কবিতা থেকে গৃহীত। আলোচ্য কবিতায় কবি সমাজে শ্রমজীবী মহিলাদের জীবনাচরণের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতায় উল্লেখিত মাসি পিসিরা হলেন গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলারা। চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলেন। নানা বাধা, নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। পরিবারের সদস্য অনেক, কিন্তু উপার্জন করে হয়তো একজনই। ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুমুঠো অন্নের সংস্থান করতে হয় তাদের। বছর শেষ হয়, নতুন বছর আসে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনে। প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সময়ের প্রবাহমানতায় শ্রমজীবী মানুষদের অপরিবর্তনীয় জীবন সংগ্রামকে ইঙ্গিত করেছেন। সাতের তিনে দিয়েছে, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরা গান কবিতায় ধরা পড়েছে আলোচনা করো। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমী কবি। পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তার মন ছিল ব্যাকুল। কবির এমন মনোভাবের প্রকাশ ঘটেছে তার বিভিন্ন কবিতায়। স্বাভাবিকভাবেই তার কবিতায় প্রতিফলিত হয়েছে স্বাধীনতাকামী ভারতবাসীর মুক্তির আকাঙ্ক্ষা। এমন একটি কবিতা হলো শিকল পরার গান। মুক্তির বাসনা। ইংরেজ শাসনে ভারতবাসী শোষিত আর লাঞ্ছিত, পদে পদে পীড়ন সহ্য করতে হয়েছে তাদের। তাই ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নানা সময়ে বিপ্লবে অংশগ্রহণ করেছেন। এর ফলে তাদের হতে হয়েছে কারারুদ্ধ এবং রক্তাক্ত। তবু বিপ্লবের পথ থেকে পিছিয়ে যায়নি ভারতীয়রা। ইংরেজের লৌহ শৃঙ্খলের ভয়ে ভীত নয় ভারতবাসী, বরং সেই শৃঙ্খল পরেই তারা ব্রিটিশের লৌহ শিকলকে ভাঙতে মরিয়া। কবিতায় বলেছেন, এই বাঁধন পড়ে, এই বাঁধন ভয়কে করব মোরা জয়। ভারতীয়রা যেন ছল করে শিকল পড়তে তৎপর হয়ে উঠেছেন, কারণ পরাধীনতার বাঁধন যত বৃদ্ধি পাবে ততই বাঁধন হবে শিথিল। কেবল ভয় নামক ভূতকে জয় করতে পারলে কোনো শিকলে আটকে রাখা যাবে না ভারতীয়দের। কবির বিশ্বাস, দেশপ্রেমিকগণ ফাঁসির মঞ্চে জীবনের জয়গান রচনা করবেন, আপনার বুকের অস্থি দিয়ে বজ্রানল প্রজ্বলিত করবেন এবং মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করবেন তারা। এর ফলেই অবসান ঘটবে লাঞ্ছনার। এভাবেই শিকল পরা গান কবিতায় স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা প্রকাশিত হয়েছে। আটের একে দিয়েছে, দিন রায় রাত নেয়, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। বলেছে, সর্বজয়া দেখা স্বপ্নের সঙ্গে বাস্তবের কতটা পার্থক্য লেখো। এইখান থেকে লিখবে যে প্রথম যখন হরিহর কাশী থেকে আসলো তখন সকলে বলতো তার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এই অঞ্চলে ওরকম বিদ্যা শিখে কেউ আসেনি, তার বিদ্যার সুখ্যাতি সকলের ছিল। সকলে বলতো যে এবার কিছু একটা করবে। সর্বজয়া ভাবতো শীঘ্রই তার স্বামীকে ডেকে একটা ভালো চাকুরি দেবে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। অন্ধরাত্রির মাথায় কোনো জরির পোশাক পরা ঘোষওয়ার সভাপণ্ডিত পদের নিয়োগপত্র নিয়ে ছুটে আসলো না, বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশ বেয়ে উড়ে এনে তাদের ভাঙা ঘরে বসিয়ে দিয়ে গেল না, বরং সেই ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরও জীর্ণ হতে লাগলো। কড়িকাঠও আরও ঝুলে পড়ল। আগে যাও বা ছিল তাও আর সব থাকছে না, তবু সে একেবারে আশা ছাড়েনি। হরিহর বিদেশ থেকে এসে প্রতিবারই একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে অবস্থা ফিরল বলে, কিন্তু তা হয় না। জীবন বড় মধুময় শুধু এই জন্য যে মাধুর্যের অনেকটাই স্বপ্ন আর কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশশূন্য। নাইবা থাকলো সবসময় তাদের পিছনে সার্থকতা। তারা যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তারা আসুক। জীবনে অক্ষয় হোক তাদের আসন, তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লোভ। এবার হরিহর যখন বিদেশে যায় তখন বলে গিয়েছে এইবার সে এখান থেকে উঠে অন্যত্র বাস করবে, কিছু একটা ঠিক করেই আসবে।
পাড়ার একপাশে নিকোনো পুছানো ছোট্ট খড়ের ঘর 2-3খানা, গোয়ালে হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাচা ভরা বিচালি, গোলা ভরা ধান। মাঠের ধারে মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়ে বয়ে যায়। পাখি ডাকে নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠে বড় মাটির ভাঁড়ে দোয়া এক পাত্র তাজা সফেন কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খেয়ে পড়তে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, গরিব বলে কেউ তুচ্ছ তাচ্ছিল্য তাদের করে না। এইভাবে সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে, দিনরাতি স্বপ্ন দেখে। তার মনে হয় এতকাল পরে সত্য সত্যই একটা কিছু লেগে যাবে মনের মধ্যে, তার যেন এই একই কথা কে বলে চলে। এই পর্যন্ত লিখে দেবে। 8-2-এ সে জগৎ জানার, মানুষ জানার, মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। কার কথা বলা হয়েছে? অপুর কথা। ভবিষ্যতের যে রঙিন স্বপ্ন সে বিভোর, তার কথা লেখো। অপুর কথা বলা হয়েছে স্বপ্ন বিহ্বলতা। অপু চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো সে কল্পনাপ্রবণ, স্বপ্নবিলাসী। স্বপ্নই তাকে প্রতি মুহূর্তে রসদ যোগায় বেঁচে থাকার জন্য, জীবনকে উপভোগ করার জন্য। দারিদ্র পীড়িত জীবনে অপু ছোট থেকে দেখেছে শুধুই অভাব এবং না পাওয়াকে। অভাবের জন্য পাঠশালায় যাওয়া বন্ধ হয়েছে, কোনোদিন ভালো জামা কাপড় জোটেনি, অনেক সময় থাকতে হয়েছে না খেয়ে অভুক্ত অবস্থায়। তবু স্বপ্ন পিছু ছাড়েনি। বিশ্বজগৎকে জানা, মানুষকে জানার অদম্য পিপাসা দিনের পর দিন তাড়া করে গিয়েছে অপুকে। বঙ্গবাসী কাগজে প্রকাশিত বিলাতযাত্রীর লেখা পড়ার পর থেকে নানা অজানা দেশ যেন হাতছানি দিয়ে বারবার আহ্বান করেছে অপুকে। অপু অপেক্ষা করেছে সেই দিনের জন্য যেদিন তার এসব স্বপ্নের বাস্তবায়ন ঘটবে। তার জন্য তাকে বড় হতে হবে, তাহলে সে হতে পারবে সোনার কাঠি, রূপোর কাঠি। এইসব স্বপ্নেই অপু বিভোর ও মগ্ন। 9তে দিয়েছে চলিত গদ্যে রূপান্তরিত করো। এটা সাধু ভাষায় আছে, এটাকে চলিত ভাষায় লিখতে হবে। বলেছে বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভে যোগ্য বলিয়া বিবেচিত হতে পারে না। বিদ্বান বলে কোনো লোক সমাদর লাভে যোগ্য বলে বিবেচিত হতে পারে না। চরিত্রহীন যদি নানা বিদ্যায় ভাণ্ডার পূর্ণ করেও থাকে, তবুও তার সঙ্গ ত্যাগ করাই শ্রেষ্ঠ বা শ্রেয়। প্রবাদে আছে কোনো কোনো বিষধর সাপের মাথায় মণি থাকে, মণি বহু মূল্যবান পদার্থ বটে, তবুও মণি লাভের জন্য বিষধর সাপের সঙ্গ করা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে বিদ্বান বলেই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারে না। চরিত্রহীন যদি নানা বিদ্যায় জ্ঞানভাণ্ডার পূর্ণ করেও থাকে, তবুও তার সঙ্গ ত্যাগ করাই শ্রেয়। প্রবাদে আছে কোনো কোনো বিষধর সাপের মাথায় মণি থাকে, মণি বহু মূল্যবান পদার্থ বটে, তবুও মণি লাভের জন্য বিষধর সাপের সাহচর্য বা বিষধর সাপের সঙ্গ করা বুদ্ধিমানের কাজ নয়।